পুলিশ ফাইল। শুনছো? কি গো শুনছো? না শুনে কি আর উপায় আছে বলো? কি কথা ছিড়ি? দেখছো তো একটা কাজ করছে, বলো। বলছি কি, কদিন হলো মেয়েটার কোনো খবর নেওয়া হয়নি। খবর নেওয়া মানেই তো যাকে, সেই কাজটাই তো করছি। কাজটা হয়ে যাক তারপরে ফোন করো। না তা না, তুমি আগের দিন ওকে একটু বকাবকি করলে তো, তাই। বকাবকি আবার কোথায় করলাম? হ্যাঁ, তবে বলতে পারো যে আমি একটু বিরক্ত হয়েছিলাম। দেখো, মানে আমার বিষয়টা যদি না বুঝে, আমারও তো একটা লিমিট আছে নাকি? শিউলি আমাদের একমাত্র মেয়ে, আমাদের যা কিছু আছে সব তো ওরই। সেটা তো আমিও জানি, কিন্তু কিন্তু এটা তো কোনো সলিউশন নয়। এভাবে আর কতদিন বলতে পারো? তবু তোমার না ওকে ওইভাবে বলাটা ঠিক হয়নি গো। সেটা তো তুমি ঠিকই বলেছো, আর আমারও সেদিনকে মাথাটা গরম হয়ে গেল। যদিও ওর ওপরে নয়, কিন্তু কথাগুলো তো ওকেই শুনতে হলো। কিন্তু তারপরে তো আমি ওর সঙ্গে কথা বলে নিলাম, আর ও তো বললো যে ও সবটা বুঝতে পেরেছে। তখন সত্যি কি দেওয়া যাবে না? দিতে তো হবে, না হলে আবার। তাছাড়া সেই ব্যবস্থাই করছি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হয়ে গেলেই ভালো, তাহলে মেয়েটা একটু শান্তি পায়। বাবা, তুমি আমার কোনো কথা শুনলে না, আমার সাথে ঝগড়া করলে, আমায় কত কথা শোনালে। তুমি আর আমায় ভালোবাসো না, এটা বিষ। আমি বিষ খেলাম বাবা, তোমাদের মুক্তি দিয়ে আমি চলে যাচ্ছি। না শিউলিমা, না না, তুই করতে পারিস না। আমি তো করে বলেছিলাম, আমি যাব না। না, আমাদের এক করে যেতে হবে। চলো। ভেরি ইন্টারেস্টিং। এই ভিডিওটা আপনাদের পাঠালো কে? তা জানি না স্যার, তবে ওই ভিডিওটা ওর ফোন থেকেই এসেছে, আর এই মেসেজটাও, আর সেটা আমরা দেখেই এলাম। আর এসে দেখি সব শেষ স্যার। ওদের জন্য আমার মেয়েটা বিষ খেয়েছে স্যার। ওরা মানে? মেয়ে তো দোষী করেছে আপনাদের। আমরা না স্যার, ওই শ্বশুরবাড়ির লোকরাই কিছু করেছে। শুধু টাকা চাইতো, আমার মেয়েটাকে ভীষণ মারধর করতো স্যার। কত কষ্ট পেয়েছি। ওরা তো শুনলাম মেয়েটিকে এখানে রেখে দিয়ে চলে গেছে। হ্যাঁ, ভিডিওটাতে কিছু খটকা আছে, তো আপনাদের মেয়ে তো অন্য কথা বলেছে। আর সেটাই তো স্যার, আর সেই কথাটাই তো বলেছে। ওরা বারবার মেয়ের কাছে টাকা চাইতো, আর আমি দিয়ে যেতাম। না দিতে পারলে ওরা মেয়েকে অত্যাচার করতো, মারধর করতো। আমি দিয়ে যেতাম স্যার, কিন্তু সব সময় কি সম্ভব হয় স্যার? আর একবার হয়তো আমি দেব না বলেছিলাম, আর সেই নিয়েই আমার মেয়ের সঙ্গে একটু কথা কাটাকাটিও হয়েছিল স্যার। সেই কথাটাই হয়তো ও বলেছে। আমি এসব বিশ্বাস করি না, স্যার। ওরাই কোনোভাবে আমার মেয়েটাকে মেরে ফেলেছে। ওদের অ্যারেস্ট করুন স্যার। অ্যারেস্ট কাকে করবো আপনাদের না ওদের, সেটা আমাদের উপরে ছেড়ে দিন। আপনারা আপাতত বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। ভিডিওটা তো আমার কাছে রইল, আর পোস্টমর্টম হয়ে গেলে বডিটা নিয়ে যাবেন, বাকিটা আমরা তদন্ত করে দিই। গাইঘাটা থানার জলেশ্বর এলাকার ঘটনা। সেখানকারই এক ব্যবসায়ী পরিবারের গৃহবধূ ছিল, সম্পন্ন বাবার মেয়ে। কিন্তু তার সামান্য একটি প্রতিবন্ধকতা ছিল, তার হাঁটার সমস্যা ছিল। শিউলির বাবা প্রচুর চেষ্টা করে চিকিৎসা করার, কিন্তু সেই ত্রুটি শোধরানো সম্ভব হয়নি। সেই শিউলি হঠাৎ করে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। অন্তত তার বাবার কাছে পাঠানো একটি ভিডিও বার্তা তেমনই কথা বলছে।
কিন্তু শিউলির বাবার দাবি যে তাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে শিউলির শ্বশুর বাড়ির লোকজনেরা দাবি করেছে যে এটি একটি আত্মহত্যারই ঘটনা। প্রশ্ন অনেক, তার উত্তর খোঁজার চেষ্টা করব। মূল দুটি প্রশ্ন, এটি যদি আত্মহত্যাই হয় তাহলে শিউলির শ্বশুর বাড়ির লোকেরা শিউলির দেহ হাসপাতালে ফেলে পালালো কেন? আর শিউলির বাবার দাবি অনুযায়ী এটি যদি হত্যাই হয় তাহলে ভিডিও বার্তা অন্য কথা বলছে। এইসব প্রশ্নের উত্তর পেতে আমাদের কিন্তু পিছিয়ে যেতে হবে বেশ কয়েক বছর আগে, যখন শিউলির বিয়ে হয়নি। আসুন শুরু করা যাক আজকের পুলিশ ফাইলস। এ কি, তুই আবার উঠে আসতে গেলি কেন? আমাকে ডাকলেই তো পারতিস। এসেছি তো কি হয়েছে মা? একেবারে যে হাঁটতে পারি না এমন তো নয়। সে কথা কে বলেছে? হাঁটতে পারে না তো 70-এ। তুই তো এখন আগের থেকে অনেক ভালো হাঁটিস। দেখ, বাকিটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বিশ্বাস করতেও ভালো লাগে। তা কেন, সত্যিই ঠিক হয়ে যাবি। দেখ, যাকে কি বলবি বলে এসছিস বল। না, বাবা কোথায়? ফেরেনি এখনো? ফেরার তো সময় হয়ে গেছে, তোকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাবে না? কি বলবি বল না। না, বাবা ফিরুক, বাবাকেই বলবো। আরে মা, কি বলবি বলেই ফেল। বাবা, আসলে বলছিলাম যে আমি না ওই ডাক্তারের কাছে আর যাব না। কেন রে মা, যাবি না কেন? কতদিন ধরেই তো যাচ্ছি, ওষুধ খাচ্ছি, যা বলছেন তাই করছি, কিছুই তো লাভ হচ্ছে না। হবে হবে, আস্তে আস্তে সবই হবে। একদিনই কি আর হবে না বাবা, কত বছর ধরে তো চিকিৎসা করালে, কিছু হলো? আমার পা যেমন ছিল তেমনই রয়ে গেল। আমি আর কখনো স্বাভাবিকভাবে হাঁটতে পারবো না বাবা। আমি মেনে নিয়েছি এটা, তোমরাও মেনে নাও। এটাই সবার জন্য ভালো হবে। মিথ্যে আশা নিয়ে কতদিন বাঁচা যায় বলো তো? কি গো, এত রাতে তুমি এখানে? ঘুমোবে না নাকি? ঘুম কি আর আসে বিভা? শিউলির কথা ভাবলে আমার সমস্ত রাতের ঘুম চলে যায়। মেয়েটার যে কি হলো। সত্যি তাই, এখন বড় হয়ে গেছে তো, সব বুঝতে পারে। এত খারাপ লাগে না, মা হয়ে আমি সান্ত্বনাও দিতে পারি না। চেষ্টা তো কম করলাম না, কত ডাক্তার দেখালাম, কত কি করলাম, কিন্তু কোনো কিছুতেই তো কিছুই হলো না। হ্যাঁ, সব ডাক্তারই তো একরকম জবাব দিয়ে দিল। কিভাবে যে ওর বিয়েটা দেব? আমার মনে হয় সে চেষ্টা না করাই ভালো, তাতে আরো খারাপ হবে। না না, এ কি বলছো তুমি? মা হয়ে তুমি এমন কথা বলছো? মা বলেই বলছি, তুমি তো ওর জন্য কম কিছু রেখে যাবে না। তা তো যাবই না, কিন্তু কিন্তু তা বলে মেয়ের বিয়ের চেষ্টা করব না? একা একা কিভাবে থাকবে ও? তারপরে তুমি আর আমি যখন চোখ বন্ধ করব তখন ওর জীবন কিভাবে চলবে সেটা কখনো ভেবে দেখেছো বিভা? বিয়ে হলেই যে ভালো থাকবে এটাই বা কি করে জানছো? না দেখো, মানে মানে ওর তো অন্য কোনো সমস্যা নেই, মানে পাটাই একটু আর কি, মানে ওটাই যা একটু সমস্যা। না না বিভা, চেষ্টাটা করতেই হবে বিভা। আমার শিউলি মায়ের বিয়ে একটা দিতেই হবে বিভা, দিতেই হবে। তবে তবে একটু দেখে শুনে। তুমি যাও, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। হ্যালো, হ্যাঁ মুকুন্দবাবু, আপনি কাল সকালবেলায় একবার আমার বাড়িতে আসবেন। তবে তো বুঝলাম প্রভাসবাবু, কিন্তু পাত্র না পেলে আমি কি করবো বলুন? আচ্ছা, আমি তো কম চেষ্টা করছি না।
হ্যাঁ, কিন্তু আপনি যদি না পারেন, কারণ এ তল্লাটে ঘটক হিসাবে আপনার তো নামডাক যথেষ্ট। এ আপনাদের আশীর্বাদ যে এক্ষেত্রে আমি পারছি না, কি করব বলুন। আচ্ছা, অসুবিধাটা কোথায় হচ্ছে বলুন তো? সে তো আপনি জানেন প্রভাসবাবু, শুধু শুধু আমার মুখ দিয়ে আর কেন বলাবেন? জানি, কিন্তু ওটা তো একটা সামান্য জিনিস। ওই পায়ের ব্যাপারটা ছাড়া ওর তো আর কোনো খুঁত নেই। শিউলি আমার একমাত্র মেয়ে, সুতরাং দেওয়ার ছোঁয়ার যে কোনো অসুবিধা নেই সেটাও তো আপনি জানেন। নিশ্চয়ই নিশ্চয়ই, সে নিয়ে আর কিছু বলতে হবে না। আপনি সম্ভ্রান্ত মানুষ, নামজাদা ব্যবসায়ী, শিউলিমায়ের জন্যে অন্তত আরো কিছুদিন আমি একটু চেষ্টা করে দেখি। আচ্ছা, আস্তে আসি। শিউলি, 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 কি হয়েছে রে মা? তুই না একা একা বসে আছিস, কাঁদছিস কেন? কি হয়েছে? আচ্ছা মা, আমি এরকম কেন হলাম মা? তুই তো আমাদের সোনা মেয়ে, খুব ভালো মেয়ে তুই। তাহলে বাবা আমার বিয়ের জন্য এরকম উঠে পড়ে কেন লেগেছে? বিয়ে বিয়ে তো সবাই করে রে মা। সবাই? আর 5টা মেয়ে যা পারে, আমি কি তাই পারি? কেন পারবি না? তুই শুধু একটু আস্তে হাঁটিস, তাছাড়া তো তোর। আস্তে হাঁটে? এটা শুধু তোমরা বলো মা, আর তো সবাই বলে ল্যাংড়া। কে কে বলেছে এই কথা? সবাই বলে মা, শুধু পেছনে বলেনি যা। না না, তোর ওটা ভুল ধারণা। তোর আসলে না মা, কিচ্ছু ভুল ধারণা না। তোমরা যদি আমায় কোথাও বিয়ে দিতে পারো, তারাও কিন্তু একই কথাই বলবে মা। তাই বলছি, তোমরা প্লিজ আমার বিয়ের চেষ্টা করো না মা, আমায় তোমাদের কাছে থাকতে দাও না। অবশ্য যদি খুব বড় বোঝা না মনে করো। বোঝা? ছি ছি ছি, এসব কি বলছিস তুই? তুই আমাদের বোঝা কেন হতে যাবি? হ্যাঁ, তুই আমাদের আদরের মেয়ে রে বাবু। তাহলে আমায় বিয়ে দিও না মা, আমায় বিয়ে দিও না মা, তোমাদের কাছে রেখে দাও না মা আমায়। তোমাদের মতো করে কেউ ভালোবাসবে না মা আমায়। প্লিজ বিয়ে দিও না মা আমায়, থাকতে দাও না তোমাদের কাছে, দাও না থাকতে মা। আমাকে আমাকে তোমাদের থেকে আলাদা করে দিও না মা। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি আমার ছেলের জন্য এরকম একটা খোড়া মেয়ে সম্বন্ধ নিয়ে এসেছেন? আরে খোড়া কোথায়, এক পায়ে একটু সমস্যা আছে, ভালোই হাঁটতে পারে, তবে একটু ওই খুঁড়িয়ে হাঁটে, এই যা। তবে মেয়ে কিন্তু খুব সুন্দর। সুন্দর? ওরকম সুন্দর মেয়ে না আমার ছেলের জন্য অনেক পাওয়া যাবে। আর তাছাড়া ও এখন বিয়ে করবে না। আরে হ্যাঁ, দাদাকে অনেকবারই বলা হয়েছে, কিন্তু হ্যাঁ, সে কি? কেন বাবা রজত, তোমার তো এই সময় বিয়ে করার বয়স। সে তো ঠিক আছে, কিন্তু ব্যবসাটা আর একটু দাঁড় না জানি করে। জানি জানি বাবা, তোমার ব্যবসার সমস্যা রয়েছে, তাই তো তোমার ব্যবসার সমস্যার সমাধান করতে আমি এসেছি। মানে আমার বিয়ের সঙ্গে ব্যবসার কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে বাবা। তার আগে তুমি একটা কথা বলো তো, ওই পায়ের সমস্যাটাকে যদি বাদ দাও, আর কোনো সমস্যা আছে কি? না তা নয়, দিব্যি তো সুন্দর দেখতে। আমি খোড়া বউ চাই না। আহা, আগে শুনেই নিন না, এর বাপের নাম হচ্ছে প্রভাস বোস, মস্ত বড় ব্যবসাদার, মালদার লোক। মেয়ের ওই সমস্যাটুকু মেনে নিয়ে তাকে যদি তুমি বিয়ে করো, তাহলে বুঝতে পারছো তোমার ব্যবসা দাঁড়াতে কতক্ষণ। আচ্ছা, প্রচুর পয়সা তার মানে? পয়সা আছে তাতে কি হয়েছে? খোড়া বউ লোকে কি বলবে? বলবে দাদা একটা মালদার শ্বশুর পেয়েছে। আরে লোকে বলবে প্রভাস বাবু একটা জামাই পেয়েছে, বুঝতে পারছো? আর সেই আনন্দে মেয়েকে অদেয় কিছু থাকবে? সে না হয় বুঝলাম, বুঝতেই তো পাচ্ছেন সারা জীবনের ব্যাপার। কিছু ভাববেন না, বুঝেছে? আমি খবর নিয়ে দেখেছি, ওই মেয়ে পায়ে খুঁত ছাড়া একটু খুঁড়িয়ে যেত, আর কোনো খুঁত নেই। বাবা রজু, আমার মনে হয় তোমার এতে কোনো অসুবিধে হবে না, বুঝতে পারছো তো? বুঝেছি।
তাহলে আর অমত করো না বাবা রজত। পায়ের ব্যাপারটা যদি তুমি বাদ দাও তাহলে কিন্তু তোমার সঙ্গে মানাবেও ভালো। বললাম তো, মেয়েকে সোনায় মুড়ে দেবে, আর দান সামগ্রী যা দেবে না সবার দেখে চোখ তেড়িয়ে যাবে। নগদ টাকা ভালোই দেবে, তোমার ব্যবসার কাজে লাগবে। তারপরে এত বড় ব্যবসাদার, তোমার অন্য কাজেও তো সাহায্য করতে পারে নাকি, সেটা ভাবো। সব কিছু কি আর একেবারে পাওয়া যায় বাবা? দাদা কি ভাবছো, করবে তো বিয়ে? আরে রাজকন্যা না হোক, অর্ধেক রাজত্ব কিন্তু বটেই। না না, দেখতেও তো। ঠিক আছে, আমরা একটু চিন্তা ভাবনা করি, তারপরে নয় আপনাকে। না না, চিন্তার কোনো ব্যাপার নেই, আমি এই মেয়েকেই বিয়ে করব। কিন্তু আপনি যা যা বললেন ওই দেওয়া থেওয়ার ব্যাপারে, সে বিষয়ে কোনো নড়চড় হবে না তো? কোনো প্রশ্নই আসে না। প্রভাসবাবু এক কথার মানুষ, সজ্জন লোক। তাছাড়া আমি তো ওনার সঙ্গে সব কথা বলেই নেব। তাহলে বাবা আমি ওনার সঙ্গে কথা বলি, ওনাকে গিয়ে সুখবরটা দিই। হ্যাঁ হ্যাঁ, আপনি কথা আগে বাড়ান। বাহ বাহ বাহ, এই তো কথার মতন কথা। তাহলে আমি উঠি, বুঝলেন তো? নমস্কার। একবার ভেবে দেখ, একটা খোড়া মেয়েকে। মা চুপ করো তো, ও সব ঠিক হয়ে যাবে। প্রভাসবাবু, সিনেমার কভারটা খুব ভালো। একেবারে সোনার টুকরো ছেলে পেয়েছে। ছেলেটা ব্যবসা করে, প্রথমে তো বিয়েই করতে চাইছিল না, তারপরে সিনেমার ছবিটা যেই দেখলো সঙ্গে সঙ্গে মতটা বদলে ফেলল। ছেলে তো দেখতে শুনতে বেশ ভালোই, কিন্তু সে নিয়ে কোনো চিন্তা নেই, একদম পরিষ্কার, কোনো দাগ নেই। আচ্ছা বলুন তো, আজকালকার দিনে এরকম ছেলে পাওয়া যায়? সেটা তো আমরা খবর নিয়েই নেব, কিন্তু ওরা শিউলির পায়ের ব্যাপারটা জানে তো? সব সব জানি, সব জানি। ওরা তো বললো ওটা নিয়ে ওসব কোনো চিন্তা করতে হবে না। মশাই, ছেলে তো শিউলিমার ছবি দেখে চোখ সহজেই পাচ্ছে না। আর ওদের দাবি দেওয়া তেমন কিছু বলেনি, শুধু বললো প্রভাসের মতন একজন লোক, তার কাছে দাবি দেওয়া নিয়ে কি বলবো। ওনার সম্মান, ওনার প্রতিষ্ঠা অনুযায়ী যা দেবেন দেবেন। আর সেসব নিয়ে ওনাদের কিচ্ছু ভাবতে হবে না। অবশ্য ওনারা যেটা আশা করছেন আমি আমার মেয়ের বিয়েতে তার থেকে অনেক বেশি দেব। এখন শুধু ওই ছেলে পছন্দ হলেই হয়। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। তাহলে দিন চলুন, ছেলে ঘর দূর সব দেখে আসা যাক, তারপরে ওনারাও একদিন আসুক। কথা আছে না, একটা প্রবাদ বাক্য আছে জানেন তো, হাজার কথা না হলে বিয়ে হয় না। চলুন চলুন চলুন। কথায় বলে হাজারো কথা না হলে নাকি বিয়ে হয় না। হাজার কথা না হলেও পাকা কথা হয়ে গেল। প্রভাস বাবুদের রজতকে পছন্দ হলো, আর রজতের নাকি শিউলিকে পছন্দই ছিল। মোট কথা কোনো বাধা রইল না, বিয়ে পাকা হয়ে গেল। প্রভাস বাবুও এই বিয়েতে কোনো কার্পণ্য করলেন না। রজতকে নগদ 2 লক্ষ টাকা, 2 বিঘে জমি, একটি সেকেন্ড হ্যান্ড বোলেরো গাড়ি দিলেন, আর মেয়েকে সোনায় মুড়ে পাঠালেন ছেলের বাড়ি। ধুমধাম করে বিয়ে হয়ে গেল। তুমি এই বিয়েতে খুশি তো? দেখো, আমি জানি বিয়ের আগে তুমি তোমার বাবার কাছে খুব ভালোভাবে থাকতে। এখানে হয়তো আমি তোমাকে অতটা ভালোভাবে রাখতে পারবো না, তবে চেষ্টা করব।
তুমি খুব সুন্দর। তোমার ছবি দেখে আমার তোমায় খুব পছন্দ হয়ে গেছিল। কিন্তু আমার ছবিতে তো আমার পা ছিল। ওটা নিয়ে তোমার খুব কমপ্লেক্স, তাই না? ওটাই তো আমার। এটা নিয়ে আজ আর কোনো কথা নয়। আমি তো জেনেই বিয়েতে রাজি হয়েছিলাম। আসলে এটা নিয়ে আমার ছোট থেকে এত কথা শুনতে হয়েছে। আর হবে না, আমি তো আছি নাকি? আজ আর অন্য কোনো কথা নয়, আমরা আজ শুধু ভালোবাসার কথা বলবো। ও মা, তুমি আবার উঠে এলে কেন বাপু? এখানে তোমার কোনো কাজ নেই? না মা, ভাবলাম যদি কোনো কাজ থাকে। কাজ থাকবে না কেন, রাজ্যের কাজ পড়ে আছে। কিন্তু তোমাকে দিয়ে তার সব কাজ হবে না। না না, আপনি যদি শিখিয়ে দেন তাহলে আমি নিশ্চয়ই। তোমাকে কোনো কাজ করতে হবে না, কিন্তু বাপের বাড়ি থেকে গাড়ি ভর্তি করে জিনিস নিয়ে এসেছে। কাজ তো সব আমাকেই করতে হবে, তাই না? তুমি তো পায়ের উপর পা তুলে বসে থাকবে, তাই না? অবশ্য দেখো তোমার যা পায়ের অবস্থা, পা তুলে বসতে পারো কি? মা, তুমি ওকে কাজ দাও, ও নিশ্চয়ই পারবে। ওকে শিখিয়ে পড়িয়ে নাও। তুমি বসতে পারো? হ্যাঁ হ্যাঁ, শুধু ওই একটু হাঁটতেই। ঠিক আছে, বুঝেছি। এদিকে এসো। এই এখানে বসো তো দেখি, বসো। এই যে আলুগুলো দেখছো, এই আলুগুলোকে ঠিক ডুমো ডুমো করে কাটবে, বুঝলে? না একদম ডুমো ডুমো করে কিন্তু। না না বাবা, এখন আমার আর চিন্তার কোনো কারণ নেই। কারণ মেয়ের মুখে আমি শুনে নিয়েছি যে তুমি আমার মেয়েকে কিভাবে আগলে রেখে দাও। চেষ্টা করছি বাবা। মেয়ে তো আপনাদের অবশ্যই, কিন্তু আমারও তো স্ত্রী। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ তুমিই তো এখন ওর সব, ওর হাজবেন্ড, ওর গার্জেন। খেয়ে নাও বাবা, সেই কোন সকালে খেয়ে বেরিয়েছো? না না বাবা, না। বস বস। হ্যাঁ বস বস, তুমি খাও বাবা। তারপর বলো বাবা, তোমার ব্যবসা কেমন চলছে? চেষ্টা করছি বাবা, আসলে নতুন ব্যবসা তো। দেখো, কোনো রকম যদি কোনো সাহায্য লাগে, সংকোচ কিন্তু একদম করবে না। না না, ঠিক আছে, আপনি তো দিলেন সেদিন। আরে নতুন ব্যবসায় কত কিছু লাগে জানো? আমি যখন নতুন ব্যবসা শুরু করেছিলাম, কত কষ্ট আমাকে করতে হয়েছে। তুমি কিন্তু কোনো রকম সংকোচ করো না, তোমার যা প্রয়োজন তুমি কিন্তু আমাকে বলো, কেমন? না না, তেমন কিছু নয়, ও আমি সামলে নেব। দেখো, সে তো তুমি নেবেই, কিন্তু আমরা মাথার ওপরে থাকতে তুমি একা কেন সমস্ত দায়িত্ব নেবে? আসলে বলতে চাইছিলাম না, ভাবছিলাম
ওই মাল নিয়ে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক খরচা হয়ে যাচ্ছে, তো তাই 3-4টে মাল টানার গাড়ি যদি কিনতে পারতাম তাহলে অনেক খরচা বেঁচে যেত। আরে এই ব্যাপার, এইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমি কালই তোমাকে 4টে মাল টানা গাড়ি কিনে পাঠিয়ে দেবো। না না, আপনি কেন কষ্ট করতে যাবেন বাবা, আমায় দিলে আমি না হয়। আরে না না, তোমাকে এত ভাবতে হবে না, যা ব্যবস্থা করার আমিই করছি। তুমি খেয়ে নাও, খেয়ে নাও। তোমার বাবা কি আমায় বিশ্বাস করেন না? ইমা, তা কেন হতে যাবে? বিশ্বাস কেন করবেন না? তাহলে মাল টানা গাড়ির কথা বলতে উনি আমার হাতে টাকা না দিয়ে কিনে দিলেন কেন? 4-4টে মাল টানা গাড়ি নিয়ে আমি কি করব? সে কি, তুমি তো বললে তোমার দরকার, তাই তো বাবা? হ্যাঁ, দরকার তো, কিন্তু উনি টাকা দিলেন না কেন? আমার উপর এইটুকু বিশ্বাস না থাকলে তাহলে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন কেন? আসলে বাবা তো তোমার সুবিধা হবে ভেবেই। মিথ্যে কথা। উনি ভাবলেন জামাই যদি টাকাটা নিয়ে অন্য খরচা করে, তাই উনি কিনে দিলেন। না না, সেটা নয়। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলবো। আর বলে কি হবে? শোনো, একটা কথা বলে দিচ্ছি, এবার থেকে আমি যখনই চাইবো তখনই উনি আমাকে শুধু টাকা দেবেন। কি বললাম? শুধু টাকা। টাকা মানে তুমি আবার চাইবে? চাইবো না, মাঝে মাঝেই চাইবো। ওনার খোড়া মেয়েকে বিয়ে করেছি, তার সাথে ভালো ব্যবহার করছি, টাকা চাইবো না। আমার যখন প্রয়োজন আমি তখনই চাইবো, আর তুমি গিয়ে নিয়ে আসবে। আর হ্যাঁ, আর একটা কথা, তখন তুমি নতুন বউ ছিলে তাই তোমায় কিচ্ছু বলিনি। এখন থেকে সব কাজকর্ম তুমি করবে, পটের বিবি হয়ে বসে থাকা চলবে না। তাছাড়া মায়ের বয়স হয়েছে, এখন থেকে তোমাকেই সব কাজ করতে হবে, বুঝেছো? কই গো মা, আরে চাটা হলো? মা, তোমাকে কতবার না বারণ করেছি বৌদিকে দিয়ে চা পাঠাবে না? রান্নাঘর থেকে চা আনতে আনতেই তো ঠান্ডা হয়ে যায়। এই দাও তো, তাড়াতাড়ি দাও। উফ, ফেললে তো চাটা। এই কি হলো? ফেললে? চাটা ফেললে তো? যত অপগন্ডগুলো সব আমার কপালে জুটে। না না, আসলে মা, ঠাকুরপো এমন তাড়া দিল, তাড়াতাড়ি করে আসতে গিয়ে দেখো আমার হাতেও গরম চাটা পড়েছে। বাহ, খোড়া পানে চা ফেললে তুমি, আর দোষ হলো আমার। বুঝেছি। ওই একটু চা পড়ে তোমার সোনার অঙ্গ তো পুরো ছাই হয়ে গেছে। তা এখন যাও, ল্যাংচাতে রান্না করে যাও, কল খুলে এখন একটু জল ঢালো, নাহলে তোমার সবাই বলবে আমরা তোমার হাত পুড়িয়ে দিয়েছি। শিউলির উপর মানসিক এবং শারীরিক নির্যাতন বেড়েই চলল। রজতের মুখোশটা খসতে একটু সময় তাও লেগেছিল, কিন্তু রজতের মা এবং ভাই প্রথম থেকেই বুঝিয়ে দিয়েছিল যে শিউলিকে তাদের পছন্দ নয়, তারা শিউলির বিরুদ্ধে। শিউলি বুঝতে পারছিল রজত তাকে বিয়ে করেছে শুধুমাত্র টাকার জন্য। শিউলির বাবা প্রভাস বাবু বুঝতে পেরেছিলেন, কিন্তু তার কিছু করার ছিল না। জামাইকে তিনি টাকা জুগিয়ে যাচ্ছিলেন। এটা ধর। ইতিমধ্যে শিউলির সন্তান সম্ভবা হয়ে পড়ে। শিউলি খুশি, শিউলির বাবা প্রভাস বাবু খুশি, এমনকি শিউলির শ্বশুর বাড়ির লোকজনেরাও খুশি, কিন্তু শর্ত সাপেক্ষে। তার উপর শিউলির কিন্তু কাজের চাপ কিছু কমে না। এই যে বলি, বাচ্চা কাচ্চা কি কারু পেটে আর আসে না? সবাই কি এরকম মহারানীর মতো বসে থাকে? সংসারের কাজকর্ম তো সব বন্ধ করে দিয়েছে। কোথায় মা? এই তো বাসনগুলো মেজেই আসলাম। কি ওর মুখে মুখে কথা? ওইটুকু কাজ করে হয়ে গেল?
মা, ও মা, এই তো কোন সকালে আমি আমার জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, এখনো দেখছি পড়েই আছে। ওগুলো তো আমাকে কাল পড়তে হবে। বলো। পারবো না, সব কাজ একা হাতে করতে পারবো না। ওই তো তোর বৌদিকে দিয়েছিলাম বাসন মাজতে, ওই কটা মেজে দেখ কিরকম পেয়ে গেছে। ও, বৌদিকে দিয়েছিলে? তাহলে হয়েছে, একে লেঙ্গু তার পেটে আবার ডিম। ঠাকুরপো, ভদ্রভাবে কথা বলে বলছি। কি তোর সাহস তো কম নয়? হ্যাঁ, আমার ছেলের মুখের উপর চোখা করছিস? বোঝো, লেঙ্গুকে লেঙ্গু বলে আজকাল রাগ হচ্ছে। দেখাচ্ছি। চল চল, ওখানে অনেক কাপড় পরে আছে, চল কাচবি। চল চল, ওঠ ওঠ। পয়সা দিচ্ছে বলে কোন মগটা কিনে নিয়েছ? চল মা, যাবি কি তুই? চল, আমি নিয়ে যাচ্ছি সব কাপড় আজকে কাচবি। যাচ্ছে মা, আমি যাচ্ছি। চল। কি হলো? শরীর টরীর ঠিক আছে তো? আর ঠিক। আজ আবার মা আমায় মেরেছে। নিশ্চয়ই কোনো বেয়াদবি করেছিলে। যাকগে, এখন ঠিক আছে তো? ঠিক আছে, বাচ্চার কোনো ক্ষতি হয়নি। আচ্ছা আচ্ছা, আমি মাকে বলে দেবো যাতে তোমায় বেশি মারধর না করে। আর হ্যাঁ, একটা ভালো কথা, তোমার বাবাকে একটা ফোন করো তো, আমার কিছু টাকা লাগবে। এই 1050 হলেই চলবে। আমার টাকা? এত তোমার কিসের টাকার দরকার? এই তো সেদিনই। সেদিন মোটেও নয়, 2 মাস হয়ে গেছে। যাকে আজ রাত হয়ে গেছে, কাল সকালেই ফোনটা করো। তোমাদের টাকার খাই কি আর শেষ হবে না? আমার বাবা তো এবার ফতুর হয়ে যাবে। এখনো হয়নি তো। তাছাড়া এত টাকা নিয়ে তো উনি চিতায় উঠবেন না। আমাদের দিলে কিছু কাজে লাগবে, কত আর খরচ। এই কিছুদিন পরে ছেলে হবে, তারপরে খরচ আর খরচ। উফ, কি করে জানলে ছেলে হবে? মেয়েও তো হতে পারে। কি কি বললে? মেয়ে হবে? আমার ছেলেই হবে, অন্য কিছু নয়। এটা যেন মাথায় থাকে। এটা কি আমার হাতে নাকি? কেন? পেট থেকে কার বেরোচ্ছে? তোমার না অন্য লোকের? যদি মেয়ে হয় তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, এটা বলে রাখলাম। ফোনটা কাল সকালেই করবে। শিউলির কপাল খারাপ, তার মেয়েই হলো। শিউলির শ্বশুর বাড়ির লোকেরা এতে একেবারেই খুশি হলো না। যদিও প্রভাস এবং শিউলি নিজেও তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হলো না। উল্টে শিউলির উপর আরো চাপ বাড়লো, আর টাকা চাওয়ার বহরও বাড়লো। কি বলতে চাইছিস? হ্যাঁ, কি বলতে চাইছিস? ওই আমার ছেলে, আমার ছেলের জন্য কি মেয়ে হয়েছে? শোনো, একটা মেয়ের বাপের কত খরচ জানো? এরপর তুমি মেয়ের জন্য আমি ফতুর হবো? সব তোমার জন্য। তার মানে তুমি কি বলতে চাইছো? যে তুমি যেমন আমার বাবাকে ফতুর করছো, তেমন কেউ তোমাকেও ফতুর করবে? কথা শোনো, কাজের বেলায় তো তোমাকে ফোন করতে বলেছিলাম, বলেছিলে না? করিনি। আর কতবার বাবাকে ফোন করে টাকা চাইবো বলো তো? বাবার কত দেবে? যতবার বলবো ততবার দেবে। একটা ল্যাংড়া মেয়েকে আমার ঘাড়ে চাপিয়েছে, তারপর সেও আবার একটা মেয়ের জন্ম দিয়েছে। এই নাও ফোন নাও। এই করবে, ফোন করবে। করছি। এই আগে চোখে জল মোছো, কান্নাকাটি নয়। ফোনটা স্পিকারে দাও, আমরাও শুনবো। আরে শিউলি মা, কেমন আছিস মা? আর আমাদের নাতনি কেমন আছে? আমরা ভালোই আছি বাবা। একটা দরকারি ফোন করেছিলাম। আসলে বাবা, তোমার জামাইয়ের একটু টাকার দরকার। আবার টাকা? এই তো গত মাসেই টাকা দিলাম। এত টাকা আমি পাই কোথায় বলতো? একেতেই লকডাউনের পরের বাজার। জানি, কিন্তু ওর খুব দরকার।
রজতের দরকার তো কোনোদিনই মিলবে না, আর তুইও হয়েছিস সেরকম, শুধু টাকা টাকা টাকা। শুনে রাখ, আমার কাছে কোনো টাকা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না, আর তুই আমার কাছে একটাও টাকা চাইবি না, বুঝেছিস? তুমি এরকম করে কি করে বলছো বাবা? আমার দরকার আর তুমি দেবে না? না, দেব না। টাকা ছাড়া তোর মুখে আর কোনো কথাই নেই, শুধু টাকা টাকা টাকা। আমি আর একটাও টাকা দিতে পারবো না, এটা তুই শুনে রেখে দে। তুমি এরকম বলতে পারো না বাবা, আমার প্রতি তোমার। শোন, অনেক দায়িত্ব মিটিয়েছি, আর কোনো দায়িত্ব আমি মেটাতে পারবো না, শুনেছিস? আমি ফোন রাখছি। বৌদির বাড়ি থেকে আর টাকা পয়সা কিছু পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, যেভাবে বললো। তা টাকাই যদি না পাওয়া যায়, ওরকম ল্যাংড়া বৌদি আমাদের আর কোনো দরকার নেই, বুঝলি? তাহলে করবেটা কি? ছেলের আমি আবার বিয়ে দেব। কিন্তু কি করে? ডিভোর্সের কত ঝামেলা জানো? অ্যালিমনি দিতে গিয়ে না আমাদের চুল বিকিয়ে যাবে। বোকার মতো কথা বলিস না তো। ডিভোর্স আবার কি? লোকের বউ কি আর মরে না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? শেষে বধূ হত্যার দায় আমাদের জেল কাটাবে। আর কোনো উপায়ও তো নেই। তোর দাদা যা রোজগার করে, তাই বলে মেরে দেবে? ও বললে আমরা বাঁচবো, ওর বাবা আমাদের ছাড়বে? কি মেজাজ দেখলে না? তাহলে কি করব? ওই বউ আর মেয়েকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? মারতেও পারবো না, তাড়াতেও পারবো না। তাহলে কি উপায় বল? একটা উপায় আছে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তাহলে কি উপায়? বলছি শোনো। নাও, এটা ধরো। তোমার বাবাকে একটা ভিডিও মেসেজ পাঠাবে, আর ভিডিও মেসেজ করে এগুলো পড়বে, আর এগুলো পড়া হয়ে গেলে তারপর এই যে এই শিশিতে জল ভরে এনেছি, তুমি গলায় ঢেলে নেবে। তোমার বাবা ভাববে বিষ, আর তারপর ভয় পেয়ে টাকা নিয়ে ছুটতে ছুটতে চলে আসবে। ধরো। এসব কি? বাবাকে সুইসাইডের ভয় দেখাবো? না না, আমি এসব পারবো না। আরে ঘাবড়াচ্ছ কেন? তুমি তো সত্যি সত্যি আর বিষ খাচ্ছ না, এটা জল। না না, তাই বলে বাবাকে ঠকাবো? না না, আমি এটা করতে পারবো না, আমি পারবো না এটা। পারবি না? পারবি না তো? তাহলে বাচ্চাটাকে দিয়ে। না 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 না, বাচ্চার কিছু করো না, বাচ্চাটার কোনো ক্ষতি করো না। তোমরা যা বলবে তাই করবো মা, আমি তাই করবো, বিশ্বাস করো। এই, তাহলে এখানে চুপচাপ বসো। আমি ভিডিও করব, আর তুমি এই লেখাগুলো পড়বে, আর লেখাগুলো পড়া হয়ে গেলে এই শিশিতে জল ভরে এনেছি, এটা গলায় ঢেলে নেবে। তোমার বাবা ভাবে বিষ, বুঝছো? ধরো। বাবা, তুমি আমার কথা শুনলে না তো? আমার সাথে ঝগড়া করলে, আমায় কত কথা শোনালে। তুমি আর আমায় ভালোবাসো না? না, অবশ্য বাসবেই বা কেন? আমি বিকলাঙ্গ, সবারই বোঝা। তাই আমি আমার এই জীবন আর রাখবো না বাবা। এটা বিষ, আমি বিষ খেলাম বাবা। তোমাদের মুক্তি দিয়ে আমি চলে যাচ্ছি। ব্যাস, হয়ে গেল, এটুকুই তো কাজ। শিশিদেও তো বৌদির আঙুলের ছাপ, পুলিশে আমাদের টিকিও ছুতে পারবে না। যাক, মিটল। এবার ওর বাবাকে মেসেজটা পাঠিয়ে দিই। হয়ে গেল। রজতরা ক্রাইম করেছিল ঠিকই, কিন্তু তারা তো পাক্কা ক্রিমিনাল নয়, তাই অত আটঘাট ভেবে কিছু করতে পারেনি। শেষ রক্ষা হলো না। পুলিশ বুঝতে পারলো এই ভিডিওটা মিথ্যে ভিডিও, তৈরি করা ভিডিও, অন্য কেউ করেছে।
তার কারণ যে ঘরে বসে ভিডিও করছিল সে যখন শিউলি আত্মহত্যা করছে তাকে না বাঁচিয়ে ভিডিও করছিল কেন? এর কোনো উত্তর রজতদের কাছে ছিল না। সুতরাং গ্রেপ্তার করা হয় রজত, রমেন এবং মলিনাকে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, কেস চলছে। আমাদের শুধু একটাই দাবি, এই জঘন্য অপরাধ যদি তারা করে থাকে তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর থাকবেন আমাদের সঙ্গে। পুলিশ ফাইলস সোম থেকে রবি রাত 8:30টায় এবং দুপুর 12:30টায় শুধুমাত্র আকাশ 8-এ।